আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে একটি পটেনশিয়াল পাবলিক অ্যান্ড এক্সাম হয়েছে খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের আলোকে। আমরা সেখানে দেখেছি অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছো, অনেকের অনেক প্রশ্ন নিয়ে দ্বিধা রয়েছে, সন্দেহ রয়েছে এবং কিছু কনফিউশন রয়েছে। আমরা সেই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে তোমাদেরকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। খুলনা ইউনিভার্সিটির যে পটেনশিয়াল এক্সামটি হয়েছে সেই এক্সামের সলভ ক্লাসটি এখন আমরা দেখব। তো তোমরা যারা ফেসবুকে আছো আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথম যে প্রশ্নটি আমাদের ছিল, ড্যাশ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিল্ডিং ট্রাস্ট। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল ড্যাশ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিল্ডিং ট্রাস্ট। এটা কি থ্রো ক্রিয়েট আ ফ্রেন্ডশিপ, বাই ক্রিয়েটিং আ ফ্রেন্ডশিপ, টু ক্রিয়েটিং আ ফ্রেন্ডশিপস, নাকি ক্রিয়েটিং ফ্রেন্ডশিপ? এই যে মূল ভার্বের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মূল ভার্ব, এই মূল ভার্বের শুরুতে আমার একটি গ্যাপ রয়েছে, অর্থাৎ এটি একটি সাবজেক্ট পজিশন, তাই না? এটি একটি সাবজেক্ট পজিশন। তো সে অনুযায়ী আমার এই চারটি অপশনের ভিতর কোন অপশনটা তোমাদের কাছে সঠিক মনে হচ্ছে একটু জানাবা। কোন অপশনটা তোমরা দাগিয়েছো বা কোন অপশনটা তোমাদের কাছে সঠিক মনে হচ্ছে? আচ্ছা, দেখো আমরা দেখতে পাচ্ছি কি এই যে সাবজেক্ট পজিশনে আমার কি বসতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রো আর হচ্ছে যে টু, এই দুইটাই কি? এই দুইটাই হচ্ছে একটি প্রিপোজিশন। এই থ্রো, টিচ আর ও ইউ জি, থ্রো, আর হচ্ছে এই টু, এই দুইটাই কি? এই দুইটাই হচ্ছে আমার প্রিপোজিশন। আর আমরা জানি প্রিপোজিশন টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা কি যোগ করি? আইএনজি যুক্ত করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি থ্রো ক্রিয়েট রয়েছে, এটা বাদ যাচ্ছে। আবার টু, এখানে আমরা দেখতে পাচ্ছি টু এর পরে কি যুক্ত করি? ভি ওয়ান যুক্ত করি। এখানে ক্রিয়েটিং লিখেছে, তার মানে আমার এ নাম্বারটা আর হচ্ছে সি নাম্বারটা আমি আগেই বাদ দিতে পারছি। দেন বি আর ডি নাম্বারটা কনফিউজিং। দেখো, বাই ক্রিয়েটিং আ ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে কি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা বলতে পারি কি এটি একটি ফ্রেজ, একটি প্রিপোজিশনাল ফ্রেজ। তো সাবজেক্ট পজিশনে কখনো কোনো প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে না। এটা যদি এমন হতো যে বাই ক্রিয়েটিং আ ফ্রেন্ডশিপ কমা দিয়ে বলতে পারতো, আর এখানে যদি একটা সাবজেক্ট থাকতো তখন আমি এটা উত্তর নিতে পারতাম। ঠিক আছে, তার মানে এটা আমার বাদ যাচ্ছে। আলটিমেটলি আমার উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ডি নাম্বারটা, যে ক্রিয়েটিং ফ্রেন্ডশিপ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিল্ডিং ট্রাস্ট। কেন হচ্ছে? আমরা জানি সাবজেক্ট পজিশন অনেক কিছু বসতে পারে, ঠিক একইভাবে যখন জিরান্ড বসে, সাবজেক্ট পজিশনে কে বসতে পারে? জেরান্ড বসতে পারে। আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিং ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে একটা জেরান্ডিয়াল ফ্রেজ, সেটা বসেছে সাবজেক্ট পজিশনে। তার পরবর্তীতে দেখো আমরা ফাইনাইট ভার্ব বাক্যে একটা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এ বাদ দিলাম কেন? থ্রো এর পরে আইএনজি যুক্ত হতে হবে, এটা নেই। টু এর পরে ভি ওয়ান বসে, এটাও নাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ক্রিয়েটিং ফ্রেন্ডশিপ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এর পরে যদি কোনো সাবজেক্ট থাকতো তাহলে আমি ওটার উত্তর নিতে পারতাম। তাই সেজন্য আমার উত্তরটা হচ্ছে আলটিমেটলি ডি নাম্বারটা। আচ্ছা, আমার আলটিমেটলি ডি নাম্বারটা হচ্ছে উত্তর। দেন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব, হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন ইউর অ্যাডমিশন এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। খুবই সহজ একটি সেন্টেন্স, বাট অনেকটা কনফিউজিং। আচ্ছা, দেখো এই যে লিটারারি ডিভাইস, অর্থাৎ লিটারেচার থেকে আমাদের সচরাচর 3 ধরনের প্রশ্ন আছে। আমাদের লিটারেচার থেকে 3 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে আমার আসবে ফিগার অফ স্পিচ, একটা আসে হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে, আরেকটা আসে হচ্ছে তোমার বিভিন্ন লেখকের বই থেকে, আরেকটা আসে হচ্ছে আমাদের কিছু লিটারারি টার্ম থাকে, মানে কিছু লিটারারি শব্দ থাকে, শব্দের মানেটা কি, ঠিক আছে, কিছু টার্ম থাকে। তো এই যে 3 ধাপে আমার প্রশ্নটা আসে। তো এইখানে যে প্রশ্নটা এসেছে আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা এসেছে হচ্ছে আমাদের লিটারেচারের ফিগার অফ স্পিচ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সনিফিকেশন, হাইপারবল, সিমিলি এবং মেটাফোর, মানে খুব কমন কিছু ফিগার অফ স্পিচ থেকে আমাদের প্রশ্নগুলো এসে থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো কিভাবে উত্তরটা হচ্ছে। দেখো, এই যে নক করা, দরজায় যে কড়া নাড়া, ঠিক আছে, দরজায় যে ঠক 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 করে কড়া নাড়া, এটা কারা করে? এটা একটা মানুষের কাজ। এই যে মানুষের কোনো কাজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের কাজটাকে আমরা কি করেছি? অ্যাডমিশন এক্সামের উপরে আরোপ করেছি। আমরা কি দেখতে পারতেছি? অ্যাডমিশন এক্সামের উপর আরোপ করেছি। তাহলে এই যে মানুষের একটা কাজ যখন আমি নন হিউম্যান, মানে মানুষ না এমন একটি বস্তুর উপরে আরোপ করব, তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশনের উদাহরণ। ঠিক আছে, হাইপারবোল কোনটা? হাইপারবোল হচ্ছে কোনো কিছু অতিরিক্ত বাড়িয়ে বলা, কোনো কিছু কি করা? অতিরিক্ত বাড়িয়ে বলা। ধরো তোমার অনেক ক্ষুধা লেগেছে, তো কথার কথা বলতেছো কি আমি একটা আস্ত গরু খেয়ে ফেলতে পারবো।
তুমি কিন্তু আস্ত গরু খেতে পারবে না, বাট তোমার যে ক্ষুধার যে গুরুত্বটা, ক্ষুধাটাকে ইনফাসাইজ করার জন্য তুমি যখন একটা কিছু বাড়িয়ে বলছো তখন সেটাকে বলা হবে হাইপারবোল। আর সিমিলি, সিমিলি খুব সহজ একটি বিষয়, আমরা দেখেছি যে সিমিলি হচ্ছে অ্যাজ এবং লাইক যুক্ত থাকে দুটা বিষয়কে তুলনা করার জন্য। যেমন ধরো আমি বললাম যে ইউ আর লাইক এ টাইগার, ইউ আর লাইক এ টাইগার, যে তোমার সাথে টাইগারের একটি তুলনা করেছি এবং সেই ক্ষেত্রে আমরা কি যুক্ত করেছি, অ্যাজ এবং লাইক যুক্ত করেছি, সেটা হবে সিমিলির উদাহরণ। আর একই জিনিস, একই বাক্য যখন আমি অ্যাজ লাইক ছাড়া লিখবো তখন সেটা হবে মেটাফোর, লাইক ইউ আর এ টাইগার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, পার্সনিফিকেশন এ। তোমরা কারা কারা পার্সনিফিকেশন দিয়েছিলে একটু বলবা। আচ্ছা, নাইম হোসেন একের ডি বলেছো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব। ডু অর ডাই, ডু অর ডাই ইজ এন এক্সাম্পল অফ ড্যাশ সেন্টেন্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক সেন্টেন্স থেকে, এটা এসেছে আমাদের বেসিক সেন্টেন্স থেকে, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে অনেক বাক্য লিখে থাকি। তো কোন বাক্যটা আসলে কোন ধরনের আমাদের সেটা একটু জানতে হবে। আমরা লিখি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর এখানে দেখা যাচ্ছে সিম্পল কমপ্লেক্স। আরও বিভিন্ন ধরনের বাক্য আমরা দেখি, লাইক অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স ইত্যাদি বিভিন্ন বাক্য দেখি। তো এই যে বাক্যটা ডু অর ডাই, এই যে ডু অর ডাইটা আমরা লিখেছি, এই বাক্যটা আসলে কোনটার ভিতর পড়তেছে। আচ্ছা, আমরা প্রথমে দেখি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি। সিম্পল সেন্টেন্সে আমরা জানি কি একটা ফাইনাইট ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডু একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব 1, এখানে ডাই একটা ফাইনাইট ভার্ব 2। আচ্ছা, তাহলে যেহেতু আমার এই বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কখনো সিম্পল হওয়ার পসিবিলিটি নাই। তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি কি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি এখানে দুইটা ফাইনাইট ভার্ব থাকে, বাট এই যে দুইটা ফাইনাইট ভার্ব তাদেরকে যুক্ত করার জন্য আমরা কি করি, তাদেরকে যুক্ত করার জন্য কিছু কানেক্টর ব্যবহার করি। সেই কানেক্টরগুলো হতে পারে দো হইতে পারে, সেই কানেক্টরগুলো ইফ হইতে পারে, আনলেস হইতে পারে, ইত্যাদি কিছু কানেক্টরস থাকে, আর অনেক কানেক্টরস থাকে, WH ওয়ার্ডও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কানেক্টরগুলোর ভিতর কোনো কানেক্টরই নাই। তৃতীয় যে বিষয়টা আমাদের মাঝে আছে সেটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি, এখানেও দুইটা ফাইনাইট ভার্ব থাকে, বাট এইগুলো যুক্ত হয় কিছু কানেক্টরস দ্বারা। সেই কানেক্টরসগুলো কি, সেগুলো হচ্ছে অ্যান্ড, অর, আমরা দেখতে পাচ্ছি বাট। ঠিক আছে, লাইক ফ্যান বয়ের যে বৈশিষ্ট্যটা, তোমরা জানো ফ্যান বয়ের যে বৈশিষ্ট্য, তো এই সকল বিষয়গুলো যখন যুক্ত হবে তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্নে আমার অর রয়েছে, দুইটা ফাইনাইট ভার্ব রয়েছে, অর্থাৎ এটি কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার তাকে ফলো করছে। সেজন্য আমার উত্তরটা হবে কি সি নাম্বারটা। সিম্পল কমপ্লেক্স বলতে আসলে আমরা স্বাভাবিকভাবে কোনো সেন্টেন্স পাই না। তোমরা আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, আমরা পরবর্তী যে সেন্টেন্সটা সেটাতে যাব। 4 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য ছিল, ইট ইজ রেইনিং আউটসাইড দ্য গ্রাউন্ড ড্যাশ ওয়েট। আচ্ছা, এই প্রশ্নটা আমি দিয়েছি যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। আমাদের মডাল ভার্বের কিছু ব্যবহার আমাদেরকে একটু শিখতে হবে। ঠিক আছে, মডাল ভার্বের অর্থ অনুযায়ী মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ঠিক আছে, মাস্ট ইত্যাদি বিভিন্ন যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে আমরা মডাল ভার্ব বলে থাকি। তো অর্থ অনুযায়ী মডাল ভার্বের ব্যবহারটা থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে। তো তোমরা এই প্রশ্নের উত্তরটা কি দিয়েছো একটু জানাবা, তোমরা এই প্রশ্নের উত্তরটা কি দিয়েছো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক কথা বলছো, ইট ইজ রেইনিং আউটসাইড। দেখো এখানে আমরা যে বিষয়টা আমরা লক্ষ্য করতেছি, আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, তাই না, ইট ইজ রেইনিং, তার মানে কি দ্য গ্রাউন্ড ওয়েট, অর্থাৎ বৃষ্টি হচ্ছে আর গ্রাউন্ডটা তো তার মানে খুব স্বাভাবিকভাবে ভেজা থাকবে। ওয়েট মানেটা কি, ওয়েট মানেটা হচ্ছে কি ভেজা। তুমি যখন দেখবা একটা বাক্যে আমাকে এখানে একটি অবভিয়াস রিজন রয়েছে, এখানে কি রয়েছে, একটা রিজন রয়েছে, এবং রিজনটা কি, রিজনটা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তার কারণে আমার এখানে গ্রাউন্ডটা হচ্ছে ভেজা। অর্থাৎ এই যে গ্রাউন্ডটা যে ভেজা তার একটি নিশ্চিত কারণ কিন্তু আমার এই বাক্যে রয়েছে। যখন এরকম তুমি কোনো নিশ্চিত কারণ পাবা, কোনো নিশ্চিত কারণ পাবা, তখন সেখানে যেটা ইউজ করবা সেটা হচ্ছে মাস্ট বি। তখন সেখানে ইউজ করবা কি মাস্ট বি। ঠিক আছে, মাইট বি আর মে এগুলো ব্যবহার করা হয় মানে মনে হওয়া অর্থে, মনে হওয়া।
ঠিক আছে, ধারণ করা অর্থ। লাইক ধরো আমি বলতে পারি কি যে দ্য স্কাই ইজ ক্লাউডি, আমি ধরলাম কি দ্য স্কাই ইজ ক্লাউডি, মানে আকাশটি কি মেঘাচ্ছন্ন। দেন আমি কি বললাম যে ড্যাশ ড্যাশ রেইন টুডে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখো, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেই যে সবসময় বৃষ্টি হয় মানে সেটা কিন্তু কোনো কথা না। মানে আকাশ মেঘাচ্ছন্ন দেখে আমার মনে হচ্ছে যে সেখানে বৃষ্টি হইতে পারে, তো এই মনে হওয়া অর্থে আমি সেখানে লিখতে পারি কি ইট মে রেইন টুডে। বাট আমি যখন দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়া মানেটা কি, এটা একটা নির্দিষ্ট একটা নিশ্চিত কারণ যে বৃষ্টি হলে আমার গ্রাউন্ডটা সবসময় ভিজবেই, এটা মাস্ট। তাহলে সেই যখন নিশ্চিত কারণটা আমি পাবো তখন সেখানে ইউজ করব কি মাস্ট বি। তাহলে এইটা কারা কারা উত্তর করেছিল, মাস্ট বি, ঠিক আছে। আচ্ছা, তো মডাল ভার্বের যে অর্থের ব্যবহারটা, সেই অর্থের ব্যবহারগুলো আমরা এইভাবে একটু ধরে ধরে শিখব। আচ্ছা, জিৎ কুমার এ দিয়েছিলা, সাইদ মুনতাহিদ দেয়ই নাই, ইমন 4-এর বি দিয়েছিলা। আচ্ছা, এমডি সাওরি হুসাইন আজাদ এ দিয়েছো, গুড। তো যারা যারা এ দিয়েছো তাদেরটা সবারটাই সঠিক হয়েছে। আমরা পরবর্তী 5 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য ছিল সেটা দিকে দেখার চেষ্টা করব। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড মিনস আ ফিমেল স্পিরিট। আচ্ছা, এটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, কারণ যারা একটু ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট, যারা টেক্সট বই পড়ো না, তাদের কাছে এটা অপরিচিত লাগতে পারে। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেওয়া হয়েছে আমাদের টেক্সট বই থেকে, ঠিক আছে। এটা দেওয়া হয়েছে কোথা থেকে, আমাদের টেক্সট বুক থেকে। এবং টেক্সট বইয়ের তোমরা একটা কবিতা পাবা, সেই কবিতার নামটা কি, সেই কবিতার নামটা হচ্ছে অ্যালোন। মায়া অ্যাঙ্গোলার যে একটা কবিতা রয়েছে অ্যালোন, সেই অ্যালোন কবিতা থেকে এই প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যালোন কবিতা থেকে এই প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি টেক্সট বইয়ের অ্যালোন কবিতা থেকে প্রশ্নটা। এবং ফিমেল স্পিরিট মানেটা কি, আচ্ছা, গোস্টও না, প্যান্থনও না, গভিনও না, এইটার যে উত্তরটা হবে সেটা হচ্ছে একটি বানশি, ঠিক আছে। এটা হচ্ছে একটা গাছ টাইপের। তো এই ফিমেল স্পিরিট ইজ ইকুয়াল টু বানশি। তোমরা অ্যালোন টেক্সট বইয়ের অ্যালোন কবিতাটা যদি একটু খুলে দেখো তাহলে দেখবা তোমাদের নোট সেকশনে এই বিষয়টা খুব খুব ভালোভাবে উল্লেখ করে একদম স্পষ্ট করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এইটা কারা কারা বি লিখেছিলা, এটা বি লিখেছিলা কারা কারা, ঠিক আছে। আমরা পরবর্তীতে যাব 6 নম্বর প্রশ্নটাতে যাব। তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বি ইউনিটের এক্সিলেন্ট কোর্সটি তোমাদের জন্য চলমান রয়েছে, এবং সেখানে মেন্টর হিসেবে রয়েছে আমাদের এই সকল মেন্টরবৃন্দ, তোমাদের সবারই পরিচিত মুখ। এবং আমাদের এই ক্লাসটিতে প্রায় 150-টিরও অধিক ক্লাস রয়েছে, 200-এরও অধিক লাইভ এক্সাম হবে তোমাদের জন্য। এবং আমাদের ক্লাসটি হবে কি জুমে নেওয়ার কারণটা হচ্ছে কি, ফেসবুক গ্রুপে নিলে হয় কি তোমার সাথে আমার ইন্টারেক্ট হবে না, বাট আমরা যখন জুমে ক্লাস করব তখন কি করতে পারবা তোমরা, তোমার যারা ক্লাস নিবে তাদেরকে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা কোনো কিছু না বুঝলে, ঠিক আছে। তো সেজন্য আমরা জুমে ক্লাস নিয়েছি যেন তোমরা অফলাইন ক্লাসের একটা ফিল পাও। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেখানে ডাউট সলভ একটা সেকশন আছে আমাদের টেলিগ্রামে, তোমাদের জন্য 3টি প্রিন্টেড ডাইজেস্ট রয়েছে যেখানে তোমরা প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। এবং আমাদের অ্যাডমিশন জগতে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, সেজন্য আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস লিখেছি। প্লাস এই বইতে তোমাদের জন্য কিন্তু রিটেন পার্টও সংযুক্ত করা হয়েছে, যেখানে তোমরা ডিউতে খুব ভালোভাবে রিটেনটা ক্র্যাক করতে পারবা। তো যারা বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ তারা আশা করি কোর্সটিতে এনরোল করে যাবে। আমরা 6 নম্বর প্রশ্নের দিকে একটু দেখবো। 6 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল, আচ্ছা 6 নম্বর প্রশ্নটা ছিল কি, হুইচ অফ দ্য ফলোইং পোয়েম ইনক্লুডস দ্য ফ্রেজ ড্রেয়ারি শাওয়ার। আচ্ছা, এই প্রশ্নটাও এসেছে আমাদের কোথা থেকে, কেউ বলতে পারবা? এই প্রশ্নটাও এসেছে কিন্তু আমাদের টেক্সট বই থেকে। এটাও এসেছে আমাদের কোথা থেকে, টেক্সট বই থেকে। এবং টেক্সট বইয়েরই একটি কবিতার অংশ থেকে এটি এসেছে। আচ্ছা, সেই কবিতাটা কি ড্রিমস, সেই কবিতাটা কি দ্য স্কুল বয়, সেই কবিতাটা কি অ্যালোন, নাকি সেই কবিতাটা টাইগার? দেখো এখানে যে 4টা কবিতা আমরা দেখেছি, এই 4টা কবিতাই কিন্তু আমাদের বইতে রয়েছে। তাহলে এই যে ড্রেয়ারি শাওয়ার এই শব্দটা আমাদের কোন কবিতাতে রয়েছে একটু বলবা তোমরা, এই শব্দটা আমাদের কোন কবিতাতে রয়েছে? আচ্ছা, ড্রেয়ারি শাওয়ার শব্দটি আমাদের রয়েছে কোথায়? 6-এর বি বলছো অনেকে। আচ্ছা, 6-এর বি, আইরিন জাহান 6-এর বি বলছো, সাইদ মুনতাহিদ 6-এর বি বলছো। আচ্ছা দেখো, তোমরা যারা বি বলেছো তাদের সবারটাই সঠিক হয়েছে দ্য স্কুল বয়। আমরা জানি এটা লিখেছে কি উইলিয়াম ব্লেকের লেখা স্কুল বয় কবিতাটি। আমাদের স্কুল বয় কবিতাটিতেই ড্রেয়ারি শাওয়ার শব্দটি উল্লেখ রয়েছে। আমরা ড্রিমস কবিতা দেখেছি, 2টা ড্রিমস কবিতা আছে আমাদের ল্যাংস্টন হিউজেসের, আর অ্যালোন কবিতা রয়েছে মায়াঙ্গোলার, দ্য টাইগারও রয়েছে তার। তো এটা ছিল আমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। এবং তোমাদের অ্যাডমিশনের জন্য যে এই যে ট্রিকি কোশ্চেনগুলো দেখবা টেক্সট বই থেকে খুব বেশি এসে থাকে, তাই গ্রামারটাতে যতটুকু গুরুত্ব দিচ্ছ তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের টেক্সট বই প্রতি।
টেক্সট বইয়ের প্রত্যেকটা ভোকাবুলারি, প্রত্যেকটা স্পেলিং যেন তোমার নখদর্পণে থাকে, সেই বিষয়টা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে নিশ্চিত করে তারপর পরীক্ষায় বসতে যাওয়া। 7 নম্বর প্রশ্নটা আমরা দেখব, হু সেড ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। খুবই পরিচিত একটি শব্দ বা পরিচিত একটি বাক্য। এই বাক্যটি কে বলেছে? হু সেড ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। ঠিক আছে, তাহলে এই বাক্যটি কে বলেছে? এবং এই প্রশ্নটিও কিন্তু এসেছে আমাদের টেক্সট বই থেকে। এটাও এসেছে আমাদের কোথা থেকে? আমরা দেখতে পাচ্ছি 3টা টানা প্রশ্ন আমরা টেক্সট বই থেকে পাচ্ছি। 3টা প্রশ্ন আমরা টেক্সট বই থেকে পাচ্ছি। এটা উত্তর কি হবে? আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটা। আচ্ছা, তারেক আকন্দ পি বলেছিলাম। মাহে আলম সৌরভ, ওয়ালাইকুম আসসালাম। মাহে আলম সৌরভ, আচ্ছা দেখো এই যে প্রশ্নটা, এটা বলেছিল আমাদের ল্যাংস্টন হিউজেস না, মার্টিন লুথার কিংও না, ভ্যালেন্টিনা তেরেস্কোভাও না। উত্তরটা হবে হচ্ছে এ নাম্বারটা। কল্পনা চাওলা তার একটি বক্তৃতায় এই কথাটা বলেছিল যে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। ঠিক আছে, আচ্ছা আমরা 8 নম্বর প্রশ্নটাতে একটু চলে যাব। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, শি রাইটস এ লেটার এভরিডে, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ আমাদের ভয়েস থেকে এই প্রশ্নটা এসেছে, ভয়েসের নিয়ম। ঠিক আছে, ভয়েসের নিয়ম হতে অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে আমাকে। আমরা দেখতে পাচ্ছি এটা আছে অ্যাক্টিভে, আমাকে প্যাসিভে রূপান্তর করতে বলছে। আচ্ছা, তো প্যাসিভে রূপান্তর অনুযায়ী এই উত্তরটা কি লিখেছিলা তোমরা? কতজনের সঠিক হয়েছে? পটেনশিয়াল এক্সাম দ্বারা দিয়েছো, পটেনশিয়াল এক্সাম দ্বারা দিয়েছো, তাদের কতজনের এটা সঠিক হয়েছে? আচ্ছা, তারেক এখন 7-এর বি বলেছিলা। সাইদ মুনতাহিদ এ বলেছো 7-এর, হ্যাঁ 7-এর এ, গুড। আইরিন জাহানও 7-এর এ বলেছ। আচ্ছা, আমরা 8 নাম্বারটা কত নিব? 8 নাম্বারটা কি হবে উত্তর? আমাদের প্যাসিভ ভয়েস খুবই সহজ একটি সেন্টেন্স। 8 নাম্বারটা কি হবে? দেখো 8 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি শি রাইটস লেটার এভরি ডে। এখানে যে টেন্সের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি কোন টেন্সে রয়েছে? শি রাইটস, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, তাই না? আমাদের এখানে রয়েছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা যখন দেখবো অ্যাক্টিভে কোনো একটা কিছু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাকে প্যাসিভে রূপান্তর করার জন্য আমার কি করতে হয়? তাকে প্যাসিভে রূপান্তর করার জন্য আমাকে বি প্লাস V3 যুক্ত করতে হবে। আমি আগে দেখি কোথায় আমার সঠিক বি প্লাস V3 আছে। এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসেবে আমরা কয়টা জিনিস ব্যবহার করতে পারি? বি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি কি? অ্যাম, ইজ আর হচ্ছে আর। আমরা আগে দেখি অ্যাম, ইজ, আর কোথায় কোথায় রয়েছে। দেখো এইখানে অ্যাম, ইজ, আর নাই, এখানে অ্যাম, ইজ, আর নাই। এই দুইটা আমার আগে বাদ দিয়ে দিব। তারপরে লিখবো যে যেহেতু আমাকে প্যাসিভ করতে বলছে, আমাকে কি করতে হবে? অবজেক্ট যেটা, সেটাকে বাক্যের সামনে নিয়ে আসতে হবে। অবজেক্ট কোনটা? আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা হচ্ছে এ লেটার। তাহলে এ লেটারটাকে আমাকে শুরুতে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারটাতে এ লেটার শুরুতে আছে। তারপরে ইজ হচ্ছে একটি বি ভার্ব। তারপরে রিটেন V3 রয়েছে, বাই হার। এদের সাবজেক্টটাকে আমরা কি করলাম? অবজেক্টে রূপান্তর করলাম। দেন এভরিডে এর জায়গায় থাকলো। আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি? এ নাম্বারটা আমার উত্তর হচ্ছে। আচ্ছা, সি নাম্বারটা কেন হলো না? কারণ সি নাম্বারটা সি কখনো প্যাসিভ হইতে পারবে না, কারণ সি তো লেখার কাজ করতেই পারে, সে নিজে একটা অ্যাক্টিভ। আমাকে এই লেটারটাকে সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, কারা কারা এ বলেছো? আচ্ছা দেখি, আইরিন জাহান, নাফিস ইকবাল, মেহেদি হাসান, সায়েদ মুনতাজ, তারেক আকন্দ এ বলেছো, গুড। তো তোমাদের সবারটাই সঠিক হয়েছে, খুব সহজ একটি সেন্টেন্স ছিল। আচ্ছা, 9 নম্বর বিষয়টা দেখো, দ্য পোয়েম টু দ্য মুন ইজ রিটেন বাই। দেখো এই প্রশ্নটাও এসেছে আমাদের টেক্সট বই থেকে। টু দ্য মুন ইজ রিটেন বাই, এইটাও এসেছে আমাদের কোথা থেকে? আমাদের টেক্সট বই থেকে। তোমরা টেক্সট বইয়ের যতগুলা কবিতা আছে, প্রত্যেকটা কবিতার লেখকের নাম পড়ে রাখবা, কবিতার বানানগুলা পড়ে রাখবা, এবং আমাদের টেক্সট বইয়ে কিছু কিছু লেখকের দেখবা কিছু জীবন নিয়ে কিছু কথা লেখা আছে, সেইগুলা তোমরা একটু পড়ে রাখার চেষ্টা করবা। তাহলে দেখবে যে লিটারেচার থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে দেখবো অনেক সময় টেক্সট বই থেকে লিটারেচার কেন্দ্রের কিছু প্রশ্ন চলে আসে। আবার এর পাশাপাশি ফিগার অফ স্পিচ যখন তোমরা পড়বা, আমাদের পয়েমের যে উদাহরণগুলো ইনক্লুড করে করে পড়ার চেষ্টা করবা, তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তাহলে টু দ্য মুন এইটা কে লিখেছে? টু দ্য মুন কে লিখেছে? টু দ্য মুন কে লিখেছে? আচ্ছা, 9-এর বি হবে। তারেক আকন্দ বলছো 9-এর বি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারও হবে না, আমরা এটা উত্তরটা হবে পি.বি. শ্যালে, পার্সি B.C. শ্যালে, ইনি লিখেছেন এই কবিতাটি। এবং আমাদের সরাসরি টেক্সট বইয়ের আমাদের প্রশ্ন, এবং টেক্সট বই থেকে আমাদের এরকম অ্যাডমিশনের প্রচুর প্রশ্ন এসে থাকে। আমরা 10 নম্বর প্রশ্নটাতে চলে যাবো, যে হুইচ কালার্স, এটা আমাদের একটি, হুইচ কালার সিম্বলাইজেস পিচ অ্যান্ড কলমনেস, অর্থাৎ শান্তি এবং শান্ত। ঠিক আছে, মানে শান্তির প্রতীক কোনটা?
এটা খুব এটি একটি আসলে কমন সেন্সের বিষয়। মানে আমরা অনেক সময় মানে অ্যাডমিশনে যখন কোনো প্রশ্ন করে অনেক সময় দেখা যায় যে প্রশ্নকর্তারা তোমার কমন সেন্সটাকে জাস্টিফাই করার জন্য, তোমার কমন সেন্সটা কেমন সেটা বোঝার জন্য কিছু কিছু প্রশ্ন তোমাকে অ্যাড করে দেয়। তো এই জিনিসটা আসলে কোনো বইতে পাবা না, বা অনেক সময় কোনো বইতে আমরা কেউ পড়েও থাকি না অ্যাডমিশনে। সচরাচর অ্যাডমিশনে যে গ্রামার বইগুলো পড়ি বা ফার্স্ট পেপারে যে বইগুলো পড়ি সেখানে কিন্তু এই জিনিসগুলো ইনক্লুড থাকে না। বাট এইগুলা, এটা কিন্তু আমাদের মানে দৈনন্দিন জীবনে অনেক কাজে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। শান্তির প্রতীক কি? এটা কি রেড, এটা কি ব্ল্যাক, এটা কি ইয়েলো, নাকি এটা হোয়াইট হবে? এটার উত্তর কি হবে? শান্তির প্রতীক, শান্তির প্রতীক কি হবে? আচ্ছা, হোয়াইট সবাই বলছে, আইরিন জাহান, তারেক আকন্দ, লিমা আক্তার, ওয়াকিউল আহমেদ মাহিন, এমনি মেহেদি হাসান, গুড। মানে এটা উত্তরটা হবে আমাদের হোয়াইট, মানে সাদা। আমরা অনেক সময় দেখবা কুচকাওয়াজের সময় মানে পায়রা ওড়ায়, সাদা পায়রা ওড়ায়, তাই না? সাদা পায়রা ওড়ায়, কেন ওড়ায়? কারণ এই যে সাদা রংটা, এটা হচ্ছে শান্তির প্রতীক। মানে আবার কোনো একটা যুদ্ধে যখন তুমি কি করবা, যে একটা যুদ্ধ বিরতি দিচ্ছ, যুদ্ধ বিরতি মানে কি? সেটা তো একটা শান্তি। তখন কি করে, এটা সাদা পতাকা উড়াই দেখবা, মানে সেটা হচ্ছে কি শান্তির একটি নিশানা। মানে উত্তরটা হবে কি হোয়াইট। আমরা ব্ল্যাক জানি, ব্ল্যাক হচ্ছে দুঃখের প্রতীক, রেড হচ্ছে ভালোবাসার প্রতীক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তার আগে তোমাদের জন্য আমাদের একটি সি ইউনিটের এক্সিলেন্ট কোর্স রয়েছে। যারা সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখায় যারা কমার্সের যারা রয়েছে তাদের জন্য একটি কোর্স আমাদের লঞ্চ করা হয়েছে, যেখানে আমরা জুম অ্যাপের মাধ্যমে প্রায় 180টিরও বেশি ক্লাস নেওয়া হবে এবং লাইভ এক্সাম নেওয়া হবে 230টিরও বেশি। তাহলে তোমরা তোমাদের যে সকল বন্ধুরা সি ইউনিটের প্রস্তুতি নিচ্ছে তাদেরকে তোমরা এই জিনিসটা সাজেস্ট করতে পারো। আমরা 11 নম্বর প্রশ্নটা দেখবো। 11 নম্বর প্রশ্নটা লিখেছে, হোয়াট ডাজ অ্যাপারথাইড রেফার টু? আচ্ছা, এই প্রশ্নটা এসেছে, আমরা খুব ইজিলি আমরা বুঝতে পারছি, এই প্রশ্নটা এসেছে আমাদের ভোক্যাবস থেকে, তাই না? এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? ভোক্যাবস থেকে। তো একটা জিনিস মাথায় রাখবে, এই যে ভোক্যাবস প্লাস স্পেলিং, ভোক্যাবস প্লাস স্পেলিং, এই দুইটা জিনিস পড়বে দুইটা জায়গা থেকে। কয়টা জায়গা? দুইটা জায়গা। আর সেই দুইটা জায়গা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে তোমার টেক্সট বই, প্রথমটা হচ্ছে টেক্সট বুক অর্থাৎ ইএফটি যেটা, আর দ্বিতীয়টা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই মানে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো পরীক্ষা, মানে যে কোনো ইউনিটে পরীক্ষা দাও না কেন, যে ভোক্যাবস যে আসুক না কেন, যেই স্পেলিং আসুক না কেন, এই দুইটা সোর্সের বাইরে কখনোই আসে নাই আর আসবেও না। এটা তুমি লিখে রাখতে পারো। অর্থাৎ আলাদা কোনো বই কেনার দরকার নেই, টেক্সট বইটা পড়বা আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা। বিভিন্ন জায়গায় দেখবা বিভিন্ন বইতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে থাকে। তাহলে অ্যাপারথাইড মানেটা কি? এটা আমাদের খুব পরিচিত একটি ওয়ার্ড, আমরা টেক্সট বইতে অনেক পড়ে থাকি এটা। অ্যাপারথাইড শব্দের অর্থটা কি হবে? 11 সি বলছো, মেহেদি হাসান, নাইমুন নাহার, নাফিস ইকবাল, আইরিন জাহান, ওয়াকিউল আহমেদ। আচ্ছা, এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? আমাদের নেলসন ম্যান্ডেলার যে অধ্যায়টা রয়েছে, নেলসন ম্যান্ডেলার যে পার্টটা রয়েছে সেইখান থেকে এটা এসেছে। অ্যাপারথাইড মানে আমরা জানি কি, বর্ণ বৈষম্য। বৈষম্য মানে কি? বৈষম্য মানে হচ্ছে ডিসক্রিমিনেশন, ঠিক আছে? বৈষম্য মানে হচ্ছে কি? ডিসক্রিমিনেশন। আচ্ছা, খুব সহজ একটি ওয়ার্ড ছিল। আমরা 12 নম্বর প্রশ্নটা দেখবো। পিপল হু সেটেল ইন আদার কান্ট্রিজ ইজ কল্ড, এটা কি অ্যাবরিজিন, ডায়াসপোরা, ফরেনার, নাকি নেটিভ? এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। অর্থাৎ বাংলায় তোমরা যেটাকে এক কথায় প্রকাশ করো, বাংলায় তোমরা যেটাকে এক কথায় প্রকাশ, তাই না, এক কথায় প্রকাশ হিসেবে পড়ো, সেটাকে ইংরেজিতে আমরা পড়ি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে। ঠিক আছে, একটা বিশাল যে একটা বাক্য দেখতে পাচ্ছ, এটাকে আমরা একটা ওয়ার্ডে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটাই হচ্ছে উত্তর। তো 12 নম্বরটা তোমরা কি দিয়েছিলা? 12 নম্বরটা কতজনের হয়েছে একটু দেখি। 12 নম্বরটা কি দিয়েছো? মাহেলান সৌরভ, তারেক আকন্দ, বি বলছো। আচ্ছা, দেখো, পিপুল, আমরা অ্যাবরিজিনস মানেটা কি? অ্যাবরিজিনস মানে হচ্ছে যে ব্যক্তি, মানে একটি নির্দিষ্ট দেশের যারা আদিবাসী, মানে অ্যাবরিজিন কাইন্ড অফ হচ্ছে তারা হচ্ছে আদিবাসী, মানে একটা নির্দিষ্ট দেশে সে তার জন্মলগ্ন থেকে পূর্বপুরুষ সহ বসবাস করছে। আর ডায়াসপোরা, ফরেনার মানে আমরা জানি বিদেশি, অর্থাৎ ধরো আমাদের দেশে যদি কোনো ইন্ডিয়ান মানুষ আসে, বা আমাদের দেশে যদি কোনো রাশিয়ান আসে, বা আমরা যদি রাশিয়াতে যাই, তাদের কাছে আমরা ফরেনার হয়ে যাব। আর নেটিভ মানে কি? নেটিভ মানে যারা হচ্ছে স্থানীয়, স্থানীয় জনগোষ্ঠী, তাদেরকে বলা হয় হচ্ছে নেটিভ। আর এটার যে প্রশ্নের উত্তরটা হবে কি? ডায়াসপোরা। অর্থাৎ যে মানুষগুলো নিজ দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে আশ্রয় নেয়, তাদেরকে বলা হয় হচ্ছে ডায়াসপোরা। আর বর্তমান যুগে ডায়াসপোরা খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হচ্ছে কারা জানো? তারা হচ্ছে রোহিঙ্গারা। আমাদের রোহিঙ্গারা হচ্ছে ডায়াসপোরার কাইন্ড অফ একটি উদাহরণ, কারণ তারা নিজ দেশ ত্যাগ করে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। দেখো, পিপুল হু
সেটেল ইন আদার কান্ট্রিজ ইজ কল, ঠিক আছে, মানে যে নিজ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয় তাদেরকে বলা হয় হচ্ছে ডায়াসপোরা। আমরা রোহিঙ্গাদের ডায়াসপোরা বলতে পারি, এবং যারা হচ্ছে ইসরায়েলে যারা বসবাস করছে ইহুদিরা, তারাও কিন্তু কাইন্ড অফ ডায়াসপোরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডায়াসপোরা কতজন দেখতে পাচ্ছি, পি নাম্বার পারি না, এটা আইডেনজান পারে না। আমরা এখন শিখে নেব। জান্নাতুন ফেরদৌস বি বলেছো, জে এম অলিউল্লাহ, নাফিস ইকবালও বি বলেছো, গুড, ম্যাক্সিমামেরই হয়েছে। আচ্ছা, দেন আমরা দেখব আমাদের 13 নম্বর প্রশ্নটা কি ছিল, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স অফ দ্য ভয়েস থেকে আমরা আরও একটি প্রশ্ন পাচ্ছি, দ্য স্যুপ স্মেলস গুড। আচ্ছা, এটা আসছে কোথা থেকে, আমাদের ভয়েস থেকে, তাই না, আমাদের ভয়েস থেকে প্রশ্নটা আসছে। এই যে ভয়েস থেকে যেটা আসছে দেখো, এটাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। কিভাবে দেখো, দ্য স্যুপ, একটা জিনিস দেখো, দ্য স্যুপ, স্যুপটা তো নিজে নিজে কি স্মেলের কাজ করতে পারে, মানে স্যুপ কি নিজে নিজে গন্ধ নিতে পারে, গন্ধটা তো আমরা নেই। বাট এখানে দেখো মানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি, অ্যাক্টিভ না করে দেখো প্যাসিভ, মানে প্যাসিভ না করে অ্যাক্টিভ করে রাখছে, মানে সেন্টেন্সটা হচ্ছে কিরকম আছে, সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভে আছে, তাই না। বাট দেখো সে কি অ্যাক্টিভের মতো কাজ করতেছে সাবজেক্ট পজিশনে যে বসে, অ্যাক্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি, যে সাবজেক্ট পজিশনে বসবে সে ভার্বের কাজ করতে পারে। বাট দ্য স্যুপ কি স্মেলের কাজ করতে পারে, কখনোই পারে না। তারপর আমরা এটা এভাবে লিখি। এরকম আরও কিছু সেন্টেন্স আমরা আমাদের দৈনন্দিন জীবন ইউজ করি, লাইক ধরো যে রাইস সেলস চিপ। রাইস কি নিজে নিজে বিক্রি হতে পারে, রাইস কি নিজে নিজে বিক্রি হতে পারে, পারে না। তারপরও আমরা এটাকে কেন অ্যাক্টিভ স্ট্রাকচারে রাখি, এগুলাকে বলা হয় হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ, এভাবে মনে রাখতে পারো। তো এই সকল ভার্বকে যখন আমরা প্যাসিভ করব, তখন যেটা কাজ করতে হবে যে দ্য স্যুপ ইজ গুড, এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটাকে আমার সামনে নিয়ে আসতে হবে, দ্য স্যুপ ইজ গুড হোয়েন ইট ইজ স্মেলড। আবার দ্য রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সল্ট। তো এইভাবে আমাদের উত্তর করতে হবে, দ্য স্যুপ ইজ গুড হোয়েন ইট ইজ স্মেলড। উত্তরটা হবে কি আমার বি নাম্বারটা। আবার আবার লিখতে পারে আয়রন ফিলস, ধরো আমি লিখলাম কি আয়রন ফিলস হট, যখন আমি আয়রনকে উত্তপ্ত করবো সেটাকে স্বাভাবিকভাবে খুব গরম দেখায়। তো আয়রন তো নিজে নিজে গরমের কাজ কি করতে পারে, মানে আয়রন কি নিজে নিজে ফিলের কাজ করতে পারে, পারে না। তার মানে কি এই সেন্টেন্সটা একটি কোয়াসি প্যাসিভ ভার্বের সেন্টেন্স। তাহলে সেই অনুযায়ী আমি লিখবো কি আয়রন ইজ হট হোয়েন ইট ইজ কি ফেল্ড। তাহলে এই হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব, এগুলোর বৈশিষ্ট্য। তাহলে এটা কতজনের হয়েছে আমরা একটু দেখি, কোয়াসি প্যাসিভ ভার্বটা কতজনের হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি জান্নাতুন ফেরদৌস বি বলেছো, ওয়াকিল আহমেদ মাহিন, মাহি আলম সৌরভ, তারেক আকন্দ বি বলেছো, নাফিস ইকবাল বি বলেছো, গুড। আচ্ছা, আমরা 14 নম্বর প্রশ্নটাতে যাব। 14 নম্বর প্রশ্নটা আমাদের কি চেয়েছে, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ হি সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। আমাদের ন্যারেশন থেকে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমাদের ন্যারেশন থেকে, ঠিক আছে, ন্যারেশন থেকে আমাদের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, হি সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। তাহলে এই যে ন্যারেশনটা আমাদের এসেছে, আমরা জানি এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ এটি একটি কি সেন্টেন্স, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি একটি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেইড অথবা সেড টু এর পরিবর্তে কি ব্যবহার করি, সেইড অথবা সেড টু এর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করি, তাই না, আস্কড ব্যবহার করি। তো দেখতে পাচ্ছি আমরা ডি নাম্বারটাতে অপশন ডি আর সি তে আমাদের আস্কড নেই, সেজন্য এই দুটো কিন্তু আমি আগেই বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে দেখো হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড দ্বারা যদি শুরু হইতো, তাহলে আমি ওই ওয়ার্ডটাই লিখতাম। বাট এটা যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তখন আমি কোনো একটা অক্সিলারি ভার্ব দ্বারা যখন শুরু হয়, তখন আমি সেটাকে লিখবো কি ইফ দ্বারা। আচ্ছা, তাহলে কি আস্কড মি ইফ দ্বারা লিখতে পারি অথবা ওয়েদার দ্বারা, মানে দুইটা জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, তাই না, ইফ অথবা ওয়েদার। তারপরে আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশনে ইফ এবং ওয়েদার রয়েছে, এবং টেন্স অনুযায়ী আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। দেখো হ্যাভ ইউ ফিনিশ, টেন্সটা রয়েছে কি, টেন্সটা রয়েছে আমাদের হ্যাভ হচ্ছে কি, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটাকে আমার কি করতে হবে, পাস্টে রূপান্তর করতে হবে। টেন্সের মানে ন্যারেশনের যে টেন্সের যে ব্যবহারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি। তাহলে হ্যাভের জায়গায় আমাকে কি বসাইতে হবে, হ্যাভের জায়গায় আমাকে হ্যাড বসাইতে হবে। সেজন্য এটা উত্তরটা হবে কি বি নাম্বারটা। দেখি আস্কড মি ওয়েদার আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। আচ্ছা, এই প্রশ্নটা কতজন সঠিক করেছো, দেখি 14 বি বলছো, কয়েকজন এ বলেছিলা, খুব
আইরিন জাহান এ হবে না, এ হবে না কারণ কি দেখো আমার তো টেন্সের পরিবর্তন করতে হবে, তাই টেন্সের পরিবর্তন করতে হবে, বাট এখানে এই নাম্বারটাতে টেন্সের পরিবর্তন হয় নাই, ঠিক আছে, সেজন্য আমাদের এ নাম্বারটা হবে না, উত্তরটা হবে বি, নাফিস ইকবাল জান্নাতুল ফেরদৌস জে এম অলিউল্লাহ, বি বলেছো, গুড। আচ্ছা আমরা 15 নম্বর প্রশ্নটাতে যাব। 15 নম্বর প্রশ্নটা চেয়েছি কি, হোয়াট ডাজ নট ফর নাথিং মিন ইন দ্য সেন্টেন্স, নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। অর্থাৎ এই বাক্যটাতে আমাদের নট ফর নাথিং এটার মানেটা আসলে কি, এটা কি আনএক্সপেক্টেডলি, এটা কি অ্যাক্সিডেন্টালি, এটা কি অফকোর্স নাকি শকিংলি, ঠিক আছে, মানে এইখানে আমি এটার পরিবর্তে আমি এই চারটা অপশনে কোনটা বসাইতে পারি। দেখো এটা কিন্তু খুব বেসিক কমন সেন্স থেকে আমরা উত্তর করতে পারি। কিভাবে করতে পারি, দেখো এখানে কি বলেছে যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, অর্থাৎ পানির অপর নামটা জীবন। যে পানির অপর নামটা যে জীবন, এটাকে আমরা আনএক্সপেক্টেডলি বলি, মানে অপ্রত্যাশিতভাবে বলি না, বলি না। আবার দেখো আমরা কিন্তু অ্যাক্সিডেন্টালিও বলি না, মানে পানির অপর নাম যে জীবন এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা না, ঠিক আছে। আবার দেখো শকিংলিও কোনো কিছু বলি না, এটা হচ্ছে একটা অফকোর্স মানে অবশ্যম্ভাবী ঘটনা, মানে এটা আসলে অবশ্যই সত্য একটা কথা। তো সেই অবশ্যই অর্থে এটা উত্তরটা হবে অফকোর্স, ঠিক আছে, এটা উত্তরটা হবে কি অফকোর্স, সি নাম্বারটা, ঠিক আছে। কারণ আমরা এই যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, এটা কোনো মানে অপ্রত্যাশিত কোনো ঘটনাও না, এটা কোনো দুর্ঘটনাও না, আবার এটা কোনো শকিং হওয়ার মতো কোনো ঘটনা, এটা হচ্ছে একটা বাস্তবতা। সেই বাস্তবতা অর্থে আমরা এখানে লিখতে পারি কি অফকোর্স। তা উত্তরটা হবে কি, উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা। তো এই সি নাম্বার কারা কারা উত্তর করেছে একটু দেখার চেষ্টা করি। সি নাম্বার উত্তর করেছে কারা কারা, আমরা দেখতে পাচ্ছি নাফিস ইকবাল, জে এম অলিউল্লাহ, জান্নাতুল ফেরদৌস, লিমা আক্তার, লিমা আক্তার, আইরিন জাহান অফকোর্স লিখেছে, গুড, তোমাদের সবারটাই সঠিক হয়েছে। আমরা 16 নম্বর অপশনটা যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের 24-25 সেশনে আমাদের যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করেছে তাদের কিছু সফলতা আমরা দেখছি। দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, রাবির সিতে দ্বিতীয়, আবার সে খুবির সিতেও তৃতীয় হয়েছে, জাহাঙ্গীরনগরে প্রথম হয়েছে সি ইউনিটে, আবার বি ইউনিটেও আমরা প্রথম পাচ্ছি, ঢাবিতে তোমাদের যা অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন ঢাবিতে পঞ্চম হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সে একই মেয়ে আবার চবিতেও প্রথম হয়েছে, আমার সাস্টে প্রথম দেখছি, বিউপিতে খুবই গুরুত্বপূর্ণ, বিউপিতেও দ্বিতীয় হয়েছে। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় আমাদের এই স্কুল অফ এক্সিলেন্সের বি ইউনিট অনলাইন কোর্স থেকে কিন্তু হয়েছে। তো তোমরা যারা এখনো কোথাও ভর্তি হওনি তারা আশা করি এখানে ভর্তি হয়ে যাবা। আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম ব্যাচে, যারা সেকেন্ড টাইম নিয়ে অনেক সময় দুশ্চিন্তায় থাকো যে ফার্স্ট টাইমারদের সাথে আমি প্রতিযোগিতায় টিকতে পারবো কিনা, দেখো তারা শুধু প্রতিযোগিতায় টেকেই নেয়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় টপ নোটস রেজাল্ট করেছে। দেখো একজন জাবিতে প্রথমও হয়েছে, রাবিতে পঞ্চম হয়েছে, একজন অষ্টম হয়েছে, একজন নবম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মানে সফলতার কিছুটা গল্প, তোমাদের কাছ থেকে আমরা এরকম সফলতা আশা করি। আচ্ছা আমরা 16 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। 16 নম্বর প্রশ্নটা কি চেয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যানালজি ফর ব্রেভ অ্যান্ড কাওয়ার্ডলি। আচ্ছা অ্যানালজি মানেটা কি, আমরা জানি অ্যানালজি মানেটা হচ্ছে কি সাদৃশ্য। আমার এই প্রশ্নের ভিতর আমার একটা সাদৃশ্য খুঁজে বের করতে হবে, সাদৃশ্যটা আসলে কি, যে ব্রেভ আর কাওয়ার্ডলি এদের মধ্যে আসলে সম্পর্কটা কি, আমার এটা খুঁজে নিতে হবে। দেখো ব্রেভ মানেটা কি, আমরা জানি ব্রেভ মানেটা কি, ব্রেভ মানে হচ্ছে যে খুব মানে শক্তিশালী বা যার খুবই সাহসী, সহজ কথায় যে খুব সাহসী তাদেরকে বলি হচ্ছে ব্রেভ। আর কাওয়ার্ডলি বলি কাদের, কাওয়ার্ডলি বলি হচ্ছে যে খুব ভীতু, যে খুব ভীতু, সেই ভীতুকে বলি আমরা কি কাওয়ার্ডলি। আচ্ছা তাহলে দেখো এদের মধ্যে যে সম্পর্কটা কি, একটা বিপরীত সম্পর্ক, অর্থাৎ এখানে রয়েছে অ্যান্টোনিম, এটি বিপরীত সম্পর্ক। আমাদের অপশনটাতেও আমাদের যে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনে আমাদের সেই বিপরীত সম্পর্ক খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখতে পাচ্ছি টল, টল মানে কি বড়, হাই মানেও বড়, কোনো বিপরীত সম্পর্ক নাই, আমি এটা আমার উত্তর হচ্ছে না। স্মার্ট আর ইন্টেলিজেন্ট দুইটাই কোনো বিপরীত সম্পর্ক না, এটাও হচ্ছে না। আবার দেখো লাউড আর নয়েজি, এটাও কিন্তু সিনোনিমাস ওয়ার্ড, কোনো বিপরীত শব্দ না, এটাও হচ্ছে না। আলটিমেটলি আমার উত্তরটা হবে কত নাম্বারটা, উত্তরটা হবে সি নাম্বারটা। দেখো অনেস্ট ডিসঅনেস্ট, এটা হচ্ছে কি এই বিপরীত সম্পর্কটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে অ্যানালজি বিষয়টা হচ্ছে কি, অ্যানালজি বিষয়টা হচ্ছে তোমার দুইটা শব্দ দেওয়া থাকবে, সেই দুইটা শব্দের মধ্যে আমার সম্পর্কটা খুঁজে বের করতে হবে, এটা কি সিনোনিমাস, এটা কি অ্যান্টোনিমাস, এটা কি কোনো প্রফেশনকে রিপ্রেজেন্ট করে নাকি, দেন সে অনুযায়ী আমার চারটা অপশনের ভিতর একই ধরনের একটা সম্পর্ক খুঁজে আমাকে উত্তর করতে হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো এইটার উত্তরটা কে কে দিয়েছো। 16 নম্বর, আমরা 16 নম্বরে দেখতে পাচ্ছি সি, 16 নম্বরে সি কয়েকজন দিয়েছো, লিমা আক্তার, আইরিন জাহান, আলিকুল্লাহ, জান্নাতুল ফেরদৌস, গুড। আচ্ছা আমরা 17 নম্বর প্রশ্নটা একটু দেখবো, হুইচ টাউন নেম ইজ ইনক্লুডেড দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে। আচ্ছা
এই যে আমরা অপশনে 4টা নাম পাচ্ছি, অপশনে যে 4টা নাম পাচ্ছি, সান্টিয়াগো, সান কার্লোস, রাজশাহী আর হচ্ছে সাথিয়া, এই 4টা জায়গার ভিতর কোন জায়গার নামটা আমাদের এইটা ওল্ড ম্যান এট দ্য ব্রিজ কবিতাটিতে রয়েছে। এবং দেখো এই কবিতাটা কিন্তু আমাদের বাইরের কোনো কবিতা না, আমাদের টেক্সট বইতেই কিন্তু এই কবিতাটি রয়েছে। ঠিক আছে, তো টেক্সট বইয়ের প্রত্যেকটা পয়েম আমাদের খুব ভালোভাবে পড়ে রাখা উচিত, লেখকের নাম সহ এবং তার অভ্যন্তরীণ খুঁটিনাটি বিষয়গুলো সহ। আচ্ছা, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এই কবিতাটাতে যে শহরটার নাম বলা হচ্ছে, তোমরা কি উত্তর করেছিলা? 17 নম্বর আমরা দেখতে পাচ্ছি 17 নম্বর কে কি উত্তর করেছো? সাইদ মুনতাহিদ সি বলেছো 16। দেখো এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে আমাদের সান কার্লোস। তোমরা দেখবা সান কার্লোস নামে একটি শহরের নাম সেখানে লেখা আছে, সেখানে একটি ব্রিজ টিজ রয়েছে। এবং এই কবিতার যে মূল বৈশিষ্ট্যটা আমরা দেখি যে একটা মানে প্রাণীর প্রতি যে একটা প্রেম, প্রাণীর প্রতি যে একটি মানুষের একটা সেবার যে ভালোবাসাটা, সেটা নিয়েই কিন্তু আমরা এই যে দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ বিষয়টা আমরা পড়েছি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের টেক্সট বইয়ের একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরটা হবে কি বি নাম্বারটা। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা হবে বি নাম্বারটা। বি নাম্বারটা কতজন সঠিক করেছ? আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্নটাতে আমরা যাব 18 নম্বর প্রশ্নটা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাকুনা? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাকুনা? ল্যাকুনা শব্দটার মানেটা কি? দেখো এই শব্দটা খুব কঠিন হতে পারে, বাট এখানে যে শব্দগুলো আছে খুবই কিন্তু ইজি ওয়ার্ড, খুবই ইজি ওয়ার্ড। দেখো আমাদের এই নাম্বারটা মানেটা কি? আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা মানে ফুলনেস মানে হচ্ছে কোনো কিছু ভরাট। ঠিক আছে, কোনো কিছু ভরাট হয়ে যাওয়া। আচ্ছা, গ্যাপ মানে কি? গ্যাপ মানে আমরা জানি শূন্য স্থান। গ্যাপ মানে আমরা জানি কি শূন্য স্থান। আবার দেখো প্লেন্টি মানে কি? প্লেন্টি মানে হচ্ছে আমরা জানি কি প্রচুর। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর। আচ্ছা, আবার দেখো ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক মানেটা হচ্ছে কি? ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি। ঠিক আছে, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কি খালি। তাহলে শূন্য স্থান, খালি, প্রচুর আর হচ্ছে ভরাট। আর ল্যাকুনা মানেটা কি? ল্যাকুনা মানেটা হচ্ছে আমরা যখন ড্যাশ দিই না, মানে একটা প্রশ্নে যেমন একটা গ্যাপ দিয়ে রাখি, ঠিক আছে, ওই গ্যাপ শব্দটাই ল্যাকুনাকে রিপ্রেজেন্ট করে। তার আলটিমেটলি এটারও উত্তর হবে আমাদের বি নাম্বারটা। 18 নাম্বার উত্তরটা হবে কি বি নাম্বারটা। বি নাম্বারটা কতজন উত্তর করেছো? 18 একজন সি লিখেছো। আচ্ছা, আমরা এখানে যেটা পাচ্ছি সিনোনিম, গুড। তাহলে এই যে যদি এখানে আমাদের প্রশ্নের উত্তরটা কি চেয়েছে, প্রশ্নের উত্তরটা চেয়েছে আমাদের অ্যান্টোনিম, বাট এটার যদি সিনোনিম আমাদের চাইতো, সিনোনিমটার উত্তরটা হবে কি বি নাম্বারটা। তাহলে অ্যান্টোনিম সে অনুযায়ী আমাদের কি হবে? আমরা ফুলনেস, প্লেন্টি। তাহলে যেটা হচ্ছে খালি তার হচ্ছে বিপরীত শব্দ কি হবে? প্লেন্টি। সি নাম্বারটা উত্তর 18 সি। তাহলে কি সিনোনিম যদি চাইতো, এখানে অপশনটা খুব ভালোভাবে খেয়াল করবে, অ্যান্টোনিম আমাকে চেয়েছে। আমার কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে অ্যান্টোনিম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ল্যাকুনা মানেটা কি? ল্যাকুনা মানে হচ্ছে শূন্য স্থান। আর শূন্য স্থান তাহলে আমাদের প্লেন্টিও হচ্ছে না। শূন্য স্থান মানেটা কি? শূন্য স্থান মানে হচ্ছে যেটা খালি। ব্ল্যাঙ্ক মানেও খালি। প্লেন্টি মানে শূন্য স্থানের বিপরীত বোঝাচ্ছে না। তাহলে এটার উত্তরটা হবে যেটা, সেটা হচ্ছে এ নাম্বারটা, ফুলনেস। ঠিক আছে, এটার উত্তরটা হবে এ নাম্বারটা, ফুলনেস। গ্যাপ, গ্যাপের বিপরীত হচ্ছে ফুলনেস। প্রথমে আমি হচ্ছে সিনোনিম বলেছিলাম, এইটার উত্তরটা হবে কি ফুলনেস, যেহেতু আমরা অ্যান্টোনিম চেয়েছি। ঠিক আছে, আমরা অ্যান্টোনিম চেয়েছি, উত্তরটা হবে কি ফুলনেস। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন যাব। 18 এ সাইদ মুনতাহিদ দিয়ে বলেছে শুধু, বাকি সবাই ম্যাক্সিমাম দেখছি সি বলেছো। আচ্ছা, প্রচুর হবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রশ্নে যে গ্যাপটা দেই না, অনেক সময় সেই গ্যাপ মানেটা হচ্ছে ল্যাকুনা। তাহলে আমি যদি গ্যাপ না দেয়া মানে কি? সেটা তো ভরাট হয়ে গিয়েছে। আর সে ভরাট হয়ে যাওয়া অর্থে এখানে হচ্ছে উত্তরটা হবে ফুলনেস, আর সিনোনিমটা হবে গ্যাপ। আচ্ছা, তাহলে দেখো আমাদের 19 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব। 19 নম্বর প্রশ্নে কি চেয়েছে? হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট? আচ্ছা, সেন্টেন্স কারেকশন থেকে আমার প্রশ্নটা চেয়েছে। অর্থাৎ এই প্রশ্নটা দেখো পুরোটা এসেছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে। পুরোটা এসেছে কোথা থেকে? পুরোটা এসেছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স থেকে যেহেতু এসেছে, তাহলে সে অনুযায়ী আমরা একটু দেখি প্রথমে কি আছে। আমার গ্রামাটিক্যাল ইনকারেক্ট বলছে, অর্থাৎ কোনটা ভুল, আমাকে ভুল খুঁজে বের করতে হবে। ইনকারেক্ট বলছে, আমরা দেখি ইফ আই হ্যাড স্টাডিড, এখানে রয়েছে আমাদের পাস্ট পারফেক্ট। আর আমরা জানি কি এই পাশে পাস্ট পারফেক্ট থাকলে অপর পাশে উড হ্যাভ প্লাস ভি3 বসে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। আমরা দেখতে পাচ্ছি উড হ্যাভ প্লাস ভি3 বসেছে, তার মানে কি এটা সঠিক আছে, ইনকারেক্ট না। তারপরে আমরা দেখি ইফ আই নিউ হার নাম্বার আই উড কল হার। আমরা এখানে দেখতে পাচ্ছি কি নিউ মানে পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অপর পাশে আমরা কি লিখি? কুড, উড, মাইট প্লাস ভি1 লিখি। তার মানে এটাতেও কোনো ভুল আমরা
পাচ্ছি না। আচ্ছা, দেন আমরা একটু ডি নাম্বারটাতে যাব। ডি নাম্বারটাতে কি বলেছে, ইফ হি হ্যাড সিন হার। ডি নাম্বারটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি রয়েছে, এখানে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে রয়েছে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি এপাশে থাকে, অপর পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি থাকার কথা, মানে এখানে দেখতে পাচ্ছি উড হ্যাভ প্লাস ভি থ্রি রয়েছে। এখানেও কোনো ভুল দেখতে পাচ্ছি না। ভুল যেটাতে করে রয়েছে সেটা হচ্ছে আমাদের সি নাম্বারটা, ভুল রয়েছে সি নাম্বারটাতে। যে ইফ ইউ উইল রয়েছে, দেখো উইল রয়েছে দুই পাশে। কোনো সেন্টেন্সে মানে তুমি যখন একটি সেন্টেন্স লিখবা বা একটি বাক্য লিখবা, কখনোই দুইটা সেন্টেন্সে একই সাথে ফিউচার ইনডিফিনিট টেন্স বসতে পারে না। এখানে যেটা হবে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে উইলটা কাটা যাবে, তাহলে ইউ উইল সাকসেস। তাহলে উত্তরটা হবে কি আমাদের সি নাম্বারটা, উত্তরটা হবে কি সি নাম্বারটা। আচ্ছা, 19-এর সি, সি নাইমুন এ বলেছিলা, 19-এর সি হবে। আচ্ছা, 20 নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করব, লাস্ট কোয়েশ্চেন। আমাদের 20 নাম্বার প্রশ্নটা কি চেয়েছে, গেট ওয়ানস টিথ ইনটু ইজ সিমিলার টু, গেট ওয়ানস টিথ ইনটু ইজ সিমিলার টু। দেখো এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা কিন্তু আমাদের অপরিচিত কোনো ফ্রেজ না। এই ফ্রেজটা কিন্তু আমাদের এসেছে আমাদের টেক্সট বই থেকে। এই ফ্রেজটা এসেছে কোথা থেকে, আমাদের টেক্সট বই থেকে। এবং তোমরা টেক্সট বইয়ের যে ব্রজেন দাসের যে পার্টটা পড়ে থাকো তোমরা, টেক্সট বইয়ের ব্রজেন দাসের যে অধ্যায়টা রয়েছে, তোমরা সেইখানে দেখবা এই যে টু গেট ওয়ানস টিথ ইনটু, ব্রজেন দাসের সেই অধ্যায়টাতে কিন্তু এই বিষয়টা আসছে। তো এইটার মানেটা কি, টু হ্যাভ ইনর্মাস পাওয়ার টু টেক দ্য কন্ট্রোল ওভার সামথিং, টু নোজ আউট দ্য ডিটেলস অফ সামথিং, নাকি টু পুট আ লট অফ ইফোর্ট। এই উত্তরটা তোমরা কি দিয়েছিলা, দেখো খুবই কাছাকাছি, অনেকগুলো অপশন, চারটায় কিন্তু খুব কাছাকাছি। এইটার উত্তর কি দিয়েছিলা তোমরা? আচ্ছা, এটার উত্তর কি দিয়েছো? 20 নাম্বার তোমাদের উত্তর আমরা দেখি কয়জনের কি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো তাহলে 20 নাম্বার যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে টু গেট ওয়ানস টিথ ইনটু, মানে দেখো আমরা যখন কোনো একটা টু পুট লট অফ ইফোর্ট, টু পুট আ লট অফ ইফোর্ট, এটার উত্তরটা হবে কি ডি নাম্বারটা। তোমরা দেখবে ব্রজেনদার যখন সাঁতার কাটছিল শেষ মুহূর্তে কিন্তু তার শক্তি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, এবং তার কিনারাটা অর্থাৎ নদীর তীরটা, সমুদ্রের তীরটা তার খুব কাছে ছিল, এবং সেখানে যাওয়ার জন্য তার যতটুকু শক্তি ছিল পুরোটা শক্তি তার ব্যয় করার প্রয়োজন ছিল। তো এই যে পুরো শক্তিটার শেষ মুহূর্তে ব্যয় করা, সেই অর্থে সেখানে ব্যবহার করা হয়েছিল যে গেট ওয়ানস টিথ ইনটু, মানে গেট হিজ টিথ ইনটু, এরকম একটি লাইন ছিল সেখানে। তো সেটা অর্থ হচ্ছে টু পুট আ লট অফ ইফোর্ট, মানে তার যত ইফোর্ট রয়েছে, যত শক্তি রয়েছে, সব শক্তি দিয়ে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা সে ওইখানে করেছিল। তাহলে এই ছিল তোমাদের মোট 20টা প্রশ্ন। তোমাদের দেই নাই, নাইমুন নাহার লিখেছো দেই নাই, মানে 20 উত্তর হবে ডি। তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবা তাদের জন্য যে বাংলা আর হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ডাইজেস্ট রয়েছে, এবং সেই ডাইজেস্টে তোমরা প্রায় 7 থেকে 8 হাজার এমসিকিউ পাবা, 7 থেকে 8 হাজার এমসিকিউ পাবা। এবং এর পাশাপাশি তোমাদের যে ডিউতে এবং জগন্নাথে, খুলনাতে যে রিটেন রয়েছে, সেই রিটেনের প্রস্তুতিও কিন্তু আমাদের এই ডাইজেস্টে তোমাদের হয়ে যাবে, অর্থাৎ আলাদা কোনো বই কেনার তোমাদের প্রয়োজন হবে না। আচ্ছা, এর পাশাপাশি তোমরা যারা কোর্সে ভর্তি হবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্টাডি প্ল্যানার রয়েছে, অর্থাৎ তোমরা দৈনন্দিন মানে তোমরা প্রতিদিন কি পড়বা না পড়বা তার একটি আপডেট তোমরা এখানে লিখতে পারো, মানে কাইন্ড অফ ডায়েরি টাইপের। ঠিক আছে, এটা একটা প্রিন্টেড টি শার্ট পাবা, অর্থাৎ আমি যে টি শার্টটা পরে রয়েছে সেই টি শার্টটা পাবা, আর হচ্ছে একটা ওএমআর বুক পাবা, অর্থাৎ অফলাইনে এক্সাম দেওয়ার জন্য তোমরা নিজেরা আমাদের এখানে যে 2-300 পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলো যেন তোমরা এখানে দিতে পারো বা বাসায় বসে যেন পরীক্ষার প্র্যাকটিসটা করতে পারো, তোমরা ওএমআর বুকগুলো পাবা। তো এই ছিল আজকে আমাদের, এবং তোমাদের 1500 টাকা ছাড়ে 14ই সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলছে, তো সে পর্যন্ত সকলেই আশা করি ভর্তি হয়ে যাবে। তো এ পর্যন্তই ছিল আমাদের আজকের আয়োজন, এবং খুলনা ইউনিভার্সিটির সকলের পরীক্ষা আশা করি ভালো হয়েছে, এবং তোমাদের পটেনশিয়াল এক্সাম আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের হবে। তো সেই অনুযায়ী সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।